বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি একটি অঙ্ক নিয়ে শুরু করব। অঙ্কটি হচ্ছে আমার লেখা ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইয়ের 121 পৃষ্ঠায় রয়েছে। এই অঙ্কটি আজকে আপনাদের দেখাবো। একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন হইতে আয় এবং অন্যান্য আয় পর্দায় নির্ণয় কিভাবে করব সেই বিষয়টি আজকে আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা স্ক্রিনে দেখি অঙ্কটি। একজন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর বেতন খাতে আয় তো আছেই, তাছাড়াও ব্যাংক সুদ, গৃহ সম্পত্তি, আয়, লভ্যাংশ ইত্যাদি খাতে আয় রয়েছে। ধরে যাক মিস ধনিষ্ঠা সরকার স্বশাসিত মানে পাবলিক বডিজ এর একজন কর্মচারী। তিনি এখানে যে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 সময়কালের 30 জুন 2025 এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স হয়ে গেছে, তো এটা আমরা ধরে নেই 1 জুলাই 2023 হইতে 30 জুন 2024। যেহেতু আমরা এখন পর্যন্ত 24 সালের ফাইলই আমরা জমা দিচ্ছি, তাই আমরা এটা 24ই ধরি। কারণ যদি আমি এখানে 25 ধরতে যাই তাহলে আমার ট্যাক্স ক্যালকুলেশনে চেঞ্জ হয়ে যাবে, কারণ 25 সালের ট্যাক্স ক্যালকুলেশনের স্ল্যাবগুলো একটু ভিন্ন। 24 সালের থেকে 25 সালেরটা একটা স্ল্যাব বাইরে যাবে, সেটা হচ্ছে 25% হারে 25 লাখ টাকার উপর 25%, আর বাকিটার উপরে হচ্ছে 30% চলে আসবে। তো আমরা যাক সেদিকে না যাই, আমরা এটাকে 24 সালেরই ধরি। তো একজন বেসরকারি কর্মকর্তার মূল বেতন দেওয়া আছে, ভারী ভাড়া ভাতা দেওয়া আছে, 2টি উৎসব বোনাস দেওয়া আছে, চিকিৎসা ভাতা দেওয়া আছে, শিক্ষা সহায়ক ভাতা দেওয়া আছে, বাংলা নবাবস্য ভাতা দেওয়া আছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি নিয়োগকারী প্রতিষ্ঠান হইতে একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন। গাড়ি ব্যবহারের জন্য প্রতি মাসের বেতন হইতে 600 টাকা করে কর্তন করা হয়। এছাড়াও তিনি নিয়মিত দায়িত্বে পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রশিক্ষণ একাডেমিতে খণ্ডকালীন প্রশিক্ষক বা রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদানের জন্য সম্মানী বাবদ 35,000 টাকা এবং প্রশিক্ষণার্থীদের খাতা দেখা বাবদ 10,000 টাকা পেয়ে থাকেন। উক্ত সম্মানী ও ফি প্রদানকালে 10% হারে উৎসর্গ কর্তন করা হয়েছে। এছাড়াও মিজ ধনিষ্ঠা সরকার গৃহ সম্পত্তি খাতে 50,000 টাকা আয় করেন, গৃহ খাতে 10,000 টাকা আয় করেন, আইসিবি মিউচুয়াল ফান্ড হইতে লভ্যাংশ প্রাপ্তি হন 1,35,000 টাকা এবং ব্যাংক সুদ খাতে 10,000 টাকা আয় রয়েছে। লভ্যাংশ ও ব্যাংক সুদের উপর 10% হারে উৎসর্গ কর্তন করা হয়েছে। তো এখন আসি আমরা মিজ ধনিষ্ঠা সরকারের মোট আয় ও করদায় নির্ণয় করি। তো এখানে চাকরি হইতে আয়, মূল বেতন এবং উৎসব ভাতা এই দুইটা জিনিসই এখানে যোগ হবে। সরকারি বেতনভুক্ত আদেশভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে 1/3 বাদ যায় না, এটা অবশ্যই মনে রাখবেন। চাকরি হইতে আয়, মূল বেতন, উৎসব ভাতা এটা যোগ হবে। ভাড়া হতে আয় যেটা টোটাল পেয়েছেন 50,000 টাকা, সরাসরি 50,000 টাকা যোগ হবে। কৃষি হইতে আয় 10,000 টাকা যেটা পেয়েছেন সেটা পুরাটাই যোগ হবে। 60% বাদ গেল না, কারণ এখানে টোটাল বা গৃহ সম্পত্তির যে আমরা 25% বা 30% বাদ দেই, কৃষি খাতে যেরকম 60% বাদ দেই সেটা বাদ গেল না, কারণ এখানে সরাসরি বলা আছে গৃহ সম্পত্তি খাতে আয় করেন এত, কৃষি খাতে আয় করেন এত। তার মানে সমস্ত খরচ বাদ দেওয়ার পরে আয়ের কথাই বলা আছে, মানে আয় এটা বলা থাকলে বুঝতে হবে যে খরচ বাদ দিয়ে এই আয়টা দেখানো আছে। সেই জন্যই ভাড়া হইতে আয়ের আবাসিক এবং বাণিজ্যিক 30%, 25% সেটা এখানে আসবে না। কৃষি খাতেও যে আয়ের যে 60% বাদ দিতে হয় সেটাও এখানে আসবে না, সরাসরি আয় থাকার কারণে। তারপর হচ্ছে ধরলাম দেখি আর্থিক পরিসম্পদ হইতে আয়, আইসিবি মিউচুয়াল ফান্ড হতে কত 1,35,000 টাকা বলছে এবং ব্যাংক সুদ থেকে 10,000 টাকা, এই দুইটা যোগ হয়ে গেল। তারপর হচ্ছে লেগে অন্যান্য উৎস হইতে আয়। অন্যান্য উৎস হইতে আয় কোনগুলা? সম্মানী ভাতা এবং ফি হিসেবে যেটা পান 35 এবং 10, মোট 45,000 টাকা। তাহলে টোটাল যোগ হয়ে আসবে মিস ধনিষ্ঠা সরকার 2023-24 অর্থ বছরে তার জন্য প্রযোজ্য চাকরি মানে স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহ বেতন ও ভাতা দিয়ে আদেশ 2015 উল্লেখিত চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা ও বাংলা নবাবস্য ভাতা পেয়েছেন। ফলে উক্ত ভাতাসমূহের জন্য তাকে আয়কর প্রদান করতে হবে না, এগুলো সম্পূর্ণ করমুক্ত আওতাভুক্ত। মিস ধনিষ্ঠা সরকারের নিরূপিত মোট আয় পেয়েছি কত আমরা? 10,72,640 টাকা। এর বিপরীতে প্রদায় করের পরিমাণ হবে কত? মিস ধনিষ্ঠা যেহেতু নামটা একটা মহিলা, তো সেই ক্ষেত্রে এখানে আমরা প্রথম ধাপ হবে 4 লাখ টাকা পর্যন্ত শূন্য।
পরবর্তী 1 লাখ টাকা, তার পরবর্তী আবার 4 লাখ টাকা বাদ দিব, তারপর অবশিষ্ট যা থাকবে সেটার উপর আমরা 15% ধরবো। তো টোটাল ওনার করদায় মোট কর হচ্ছে আয়কর আসে 70,896 টাকা। তো মিস ধনিষ্ঠা সরকারের প্রতি মাসের প্রভিডেন্ট ফান্ড ছিল কত? 8,000 টাকা। কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা বাবদ যথাক্রমে 150 টাকা ও 100 টাকা চাঁদা দিয়ে থাকেন। তিনি 1 লাখ টাকার 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র করেন। জীবন বীমা প্রিমিয়াম বাবদ বার্ষিক দেন হচ্ছে 15,000 টাকা। এখানে তাহলে বিনিয়োগজনিত আয়কর রিয়াতের পরিমাণ হবে টোটাল 2,14,000 টাকা। কর রিয়াতের পরিমাণ দাঁড়াবে মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ হচ্ছে 2,14,000 টাকার 15% 32,100 টাকা। মোট আয় 10,72,640 টাকা। তার মধ্যে থেকে ন্যূনতম করের আওতায় যেগুলো সেগুলো বাদ যাবে, যেরকম আর্থিক পরিসম্পদায় যেটা লভ্যাংশ ব্যাংক সুদ এগুলো বাদ যাবে। তাহলে এগুলো বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটার উপরে 3% ধরবো, দাঁড়াবে 27,829 টাকা। আর হচ্ছে 10 লাখ টাকা, এই তিনটার যেটা কম, তাহলে 27,829 টাকা। তার করদায়ের পরিমাণ হবে 27,829 টাকা। মোট আয়ের উপর আরোপযোগ্য কর হচ্ছে এখানে 70,896 টাকা হবে। বাদ যাবে কর রেয়াত 27,829 টাকা, তাহলে বাদ দিলে থাকবে 43,067 টাকা। তো বাদ যাবে আবার উৎসকর গুলো কি কি? পেশাগত সেবার বিপরীতের প্রাপ্য সম্মানীয় ফি যেটা 45,000 টাকা। 45,000 টাকার উপরে 10% হচ্ছে 500। ব্যাংক সুদ হচ্ছে 10,000 টাকা, এটার উপর হচ্ছে 10% 1,000 টাকা। তারপর হচ্ছে লভ্যাংশ যেটা 1,35,000, এটা 10,000 10% হবে 13,500 টাকা। মোট হবে 19,000 টাকা। এই 19,000 টাকা থেকে আমাকে বাদ দিতে হবে 43,067 টাকা থেকে 19,000 টাকা বাদ দিলে হবে 24,067 টাকা। নিট প্রদায় করে পরিমাণ হবে কত? আমার 24,067 টাকা। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।